অযথাই চিন্তা করছি, অযথাই চিন্তা করছো, অযথা আমি চিন্তা করছি না মা। সন্ধ্যা হয়ে এলো, পঙ্গু মানুষ এই সেই বেলা 10টার সময় দুটো ভাত খেয়ে বেরিয়েছে, হয়ে গেল বিল পাস হয়ে আছে, আমি কাকাকে নিয়েই চলে আসবো। তাহলে এত দেরি হচ্ছে কেন? না বাবু, তোর কাকাও ফেরেনি। বাইরে বেরোলে বাড়ির কথা এদের কারো মনে থাকে না, শুধু শুধু কেন বাইরে বাইরে ঘুরে বেড়ায় আমি বুঝি না বাবু। বলেছি 100 বার যে ভাগ্যে যা আছে তাই হবে, তুমি চিন্তা করে কিছু করতে পারবে? মানি বইছি, ভাগ্য খারাপ না হলে পাকালে তোর বাবার হাতটা কাটা যাবে কেন? সুস্থ মানুষ ঘর থেকে খেয়ে দিয়ে বেরোলো, তোর গলায় খবর এলেও এক করে হাসপাতালে না পাচ্ছি চাকরি, না পাচ্ছি একটা ছোট কাজ করতে। মা মেয়েদের পাপড় বেলে কয়টা টাকা তোমরা পাও সে কথা আমার জানতে বাকি নেই বৌদি। আমাদের পেট পুরি খাইয়ে তুমি আর সোনা রাতে উপোস করে থাকো, সেটাও আমার নজরে এড়াই না। আমার কি মাঝে মাঝে ইচ্ছে হয় জানো, লড়াই দড়ি দিয়ে শেষ করে ফেলি আমার এই দুর্বিশ্ব জীবন। ও কথা বলতে নেই ভাই, দুঃখ মানুষের জীবনে চিরদিন থাকে না। স্বপন তোমাকে দেখা করতে বলেছিল, গিয়েছিলে তার কাছে? আমার মনে হয়
থাকতো তাহলে? জানি বৌদি, আমি জানি তোমার শেষ সম্বল হাতের চুরি বিক্রি করে তুমি আমার বিয়ে পরীক্ষার ফি দিয়েছিলে। তুমি আমার জন্য যা করেছো আমার নিজের মা হয়তো তা করতো না। তোমাদের স্নেহ মমতা ঋণ আমি যে কি করে শোধ করবো, আমি জীবনে কোনোদিন পারবো না বৌদি, কোনোদিন শোধ করতে পারবো না। আমিও ঠাকুরের কাছে প্রার্থনা করি, হে ঠাকুর ওর একটা চাকরি করে দাও। আমি আমার বুকে তাজা রক্ত দিয়ে তোমার পুজো দেবো ঠাকুর, তোমার পুজো দেবো। ছেলে নেই, একটা মাত্র মেয়ের সম্ভব, বিয়ে দিলে পরের বাড়িতে চলে যাবে। শেষ বয়সের ভরসা এই দেওর ভাইটি। এই তো এলো, তোমার এত দেরি হলো কেন? নিরঞ্জনটি কোনো ব্যবস্থা করতে পেরেছে? চেষ্টা তো করছে। সেই সকালে বেরিয়েছে আর এই মাত্র ফিরলে। চেষ্টা তো কোনো ত্রুটি করছে না। তবু চাকরি যদি না হয় চেষ্টাই করে যায়। আমি মারা যাবার পর যদি চাকরি হয়, আমি বেঁচে থাকতে ওর কিছু হবে না। বলবো এমনই ভাগ্য নিয়ে এই পৃথিবীতে আমি এসেছিলাম। আমি যদি মুখ করে ছোড়া করি, যেদিকে তাকাই শুধু নৈরাশ্যের কালো ছায়া। তুমি অযথাই দুঃখ পাচ্ছ। অভাব মানুষের চিরদিন থাকে না। মানুষের থাকবে না, কিন্তু আমার থাকবে। বলবো আমি যতদিন বেঁচে আছি আমার অভাব কোনোদিনই ঘটবে না। ভাবলে হয় ওই মেয়েটাকে দিয়ে, ওই মেয়েটা যদি একবার বিয়ে দিতে পারতাম। তোমাকে আমি বলতে বলেছিলাম, রমনায় একটা ছেলে আছে, চাকরি করা ছেলে। সেখানে যদি একটা প্রস্তাব নিয়ে যেতে পারতে। আমি গিয়েছিলাম, নগদ চাইছে 50,000 টাকা। তাছাড়া ঘড়ি, আংটি, কুসুম, মেয়ের হাত, কান, অনেক কিছু। বলো কি গো, ব্যাংকের পিয়নের এত চাহিদা? বলবো এটা বিংশ শতাব্দীর 70 দশক। এ যুগের মানুষের কোনো দাম নেই, শিক্ষা দীক্ষার কোনো মূল্য নেই। চাই শুধু টাকা। আরে টাকা থাকলে মূর্খ লোক সমাজের শিরোমণি হতে পারে। ওরা তাহলে আমি ঠিক করেছি বলবো, সোনা আমার আইবুড়োই থাকবে। তবু আমি যাত্রার হাতে ওকে সম্প্রদান করবো না। তাকে যদি সমাজ আমাকে নিন্দা করে করুক, তবু আমি মেয়েকে অপাত্রে তুলে দেব না। বলবো কখনোই। এই দেখো, টাকা পেলো কিনা সে সম্বন্ধে কোনো কথাই তো আমি জিজ্ঞাসা করলাম না, আর সাহস করে বলতে পারলাম না। জিজ্ঞাসা করলে হয়তো বলতো, সারাদিন খেতে খুঁটে এসেছি, আগেই তোমার টাকার কথা শোনা হলো। মানুষ কর্ম ক্ষমতা হারিয়ে গেলে ভীষণ স্পষ্টকাতর হয়ে যায়, অভিমান বাড়ে, ভাবে সবাই আমাকে অবহেলা করে, সবাই আমাকে অবহেলা করে। সম্পর্কে
যদি এই টাকাটা পাই, এই টাকাটা পেলেই সম্পর্কে কথা বলেছিলাম না, চাকরিটা হয়ে যেত। আমি কি টাকাটা দাদার কাছে চাইবো? দাদা 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 হয়তো টাকাটা আমাকে দেবে না। দাদা কাল রাত্রে বলেছিল টাকাটা পেলেই কাউকে নাকি সোনার বিয়ে দেবে। আচ্ছা, টাকাটা যদি আমি চুরি করি এতে দাদা দুঃখ পাবে? আচ্ছা, টাকাটা যদি নেই, চাকরিটা হয়ে গেলে পরে যদি আমি ফেরত দিই, দাদার পায়ে ধরে বলি, ওগো দাদা, তোমারই দুঃখ ঘটাতে আমি এই টাকাগুলো নিয়েছিলাম, নিশ্চয়ই দাদা আমাকে ক্ষমা করে দেবে। না, এমন সুবর্ণ সুযোগ আমি কিছুতে হাতছাড়া করবো না। টাকাগুলো আমার চাই। আমি একটা আছি বুঝি খাবে না? আরে না, আমার কি আশ্চর্য! সেই সকালে শুধু ভাতে ভাত খেয়ে গিয়েছো। বাজে বকিস তো। বাড়িতে বসে থেকে আমি করবো নাকি? দেরি হলে আমার খাবারটা টেবিলে ঢাকা দিয়ে রাখিস, আমি আসছি বুঝলি। আমাকে ছুটে যেও না কথা বলি। জোর বলে তোমাকে তাড়া করবে। সত্যি খারাপ। বাইরে এত মানুষের চাকরি হচ্ছে, আর টাকা পয়সা হচ্ছে না। অথচ চেষ্টা করুন। এমনি বাড়িতে এলে, ব্যাগে টাকা আছে। আমি কেমন করে জানবো? কিসের টাকা মা? কোভিডের ভাত। আর বাবাটা ঠেসে যাবে। পরের কাছ থেকে 50,000 টাকা পেয়েছে। এবার তাহলে আমাদের কিছু টাকা পাবে, তাই না মা? আমাদের নিশ্চয়। এক কাজ করলে হয় না? এক কাজ করলে মা, এই টাকাটা দিয়ে কাকামণিকে একটা ব্যবসা লাগিয়ে দিলেই তো হয়। না রে মা, না, ও টাকা আমি সংসারের কাজে লাগাবো না। ও টাকা দিয়ে আমি তোর বিয়ে দেবো, আর তো কোনো সম্বল আমার নেই। টাকাটা বের করে বলে দেখো তো বড় ঠিক আছে কিনা। কেন তুমি কোনে আনো? আরে এখানে তো আছি, তবুও দেখতে দোষ কি? জানো, একটা চা পর্যন্ত আমি খাইনি, এত খেতে আমাকে লেগেছিল। একটা টাকা আমি খরচ করিনি। টাকা তুমি 50,000 টাকা 5টা বান্ডিল আমি ওর মধ্যে ভরে রেখেছি। দেখো, ভালো করে দেখো, ওর মধ্যেই রয়েছে। কি আশ্চর্য! দেখে আমি শুধু পাশের ঘরে গেছি, এর মধ্যে টাকাগুলো গেল কোথায়? টাকা কি, এই টাকায় কি টাকা করতে দেবো? বাবা, আমি যখন এই ঘরে এলাম, এখানে কিন্তু কাকামণি একাই ছিল। তাহলে ঠাকুরপো হয়তো নিয়েছে। আমার ভাই এমন জঘন্য কাজ করতে পারে না। বড় তুমি কেন আমার নিজের চোখে দেখলেও আমি বিশ্বাস করবো না। নিরঞ্জন আমার টাকা চুরি করতে পারে। আমি ভিখারি হয়ে গেলাম। আমার শেষ প্রদীপটাই এমনিভাবে নিভে গেল। আমি দিয়ে যেতে পারলাম না। কথা শুনেছিস মা, শরীর দৃষ্টি করে রাত পাশে গেল। ওরা শোল মাছ
তোকে নিয়ে গিয়ে আজ থেকে মরা মাছটা জ্যান্ত হয়ে পালিয়ে গেল। তেমনি আমার ঘর থেকে চলে গেল। নাকি টাকা ছিল পাচ্ছে না। টাকা? হ্যাঁ রে ভাই, 50,000 টাকা আমি অফিস থেকে পেয়েছিলাম। এইখানে ব্যাগটা রেখে আমি ভিতরে গেছি, এসে দেখি ব্যাগে টাকাগুলো নেই। কি আশ্চর্য ব্যাপার! আমি ঘর থেকে টাকাটা যাই তাহলে ঘর শুনতে ভালো করে দেখো টাকাটা যাবে কোথায়। আশ্চর্য ব্যাপার। এই ঘরে তো তুমিই ছিলে কাকামণি। তারপরে তোরা কি আমাকে সন্দেহ করছিস? কি বলছিস? দাদার টাকা আমি চুরি করেছি? না, না ভাই না। আমি বেকার বলি, তোমাদের টাকা চুরি না করলে আমি আমার দাদার টাকা চুরি করবো। তোরা কেটে আর পাতায় জল রাখতে হবে না। আমি যদি টাকাটা দিয়ে থাকি আমার কথা আমি নিজের মেয়ের মতো ভালোবাসতাম দাদা। ওর প্রতিদান যেমনি ভাবে তোরা আমাকে দিলি, আমার যদি একটা চাকরি থাকতো, ওই মেয়ের ছাড়তে হতো না আমাকে চোর বলা। এই অপবাদ তোরা আমাকে আজ দিলি, এ কথা আমি জীবনে কোনোদিন বলবো না। কোনো অযথায় ছেলেটার মনে তুই দুঃখ দিলি। ও যদি টাকা নিয়েও থাকে সে কথা আমার বলা উচিত হবে না। আমি যে ওর বড় ভাই, চিরদিন সহ্য করবে, আঘাত কাকু দেবে না। আমি আবার যে নিঃস্ব হয়ে গেলাম বলবো, আমি নিঃস্ব হয়ে গেলাম, আমি নিঃস্ব হয়ে গেলাম, আমি নিঃস্ব হয়ে গেলাম। কাকামণি নিয়েছে। চুপ চুপ। ও কথা বলতে নেই রে মা, ও কথা বলতে নেই। তোমার না পেলে কাউকে চোর বলা যায় না। তাছাড়া তোর ভাবছি শুনলে খুব দুঃখ পাবে। একটু আগেই তোকে বলেছিলাম না, ভাগ্যের উপর কারো আনতে তার প্রমাণ নিজেই পেলি মা, তার প্রমাণ নিজেই। তবে যাই বলুক, টাকাটা কাকামণি নিয়েছে। নইলে তবে চোরের মতো পালিয়ে যাবে কেন? তোমাকে আমি দেবতার মতো শ্রদ্ধা করতাম কাকামণি। সেই শ্রদ্ধার ছবিটার উপরে তুমি এমন কলঙ্কের দাড়ি রেখেছিলে। এই ঘটনার কথা আমি কোনোদিনই ভুলব না কাকামণি, কোনোদিনই না। টাকা শ্রমিকরা দিচ্ছে তাদের শ্রম, কাজে লভ্যাংশের অর্ধেক তাদের ন্যায্য পাওনা। এই দাবি থেকে তাদের তুমি বঞ্চিত করতে পারো না। তুমি তোমার নিজেরই সরকার তেল দাও। শ্রমিকদের দাবি নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। কি করা উচিত কি অনুচিত সেটা আমি বুঝবো। আমার কথার মধ্যে তুমি নাক গলিও না। তা নয় গলাবো না, কিন্তু কথা কি জানো বাবু, যাদের অভ্যাস দাদা তারা তো নিজের চরকায় তেল দেবেও, অকেজো চরকা দেখলেও তাতেও তেল দিবে। তুমি হচ্ছে সেই অকেজো চরকা। আমি যদি আমার কারখানা বন্ধ করে দিই তাহলে তোমার ওই তথাকথিত মেহনতি মানুষগুলো না খেয়ে মরবে। সেটা একবার ভেবে দেখেছ? সব ব্যাপারটাই তো ভারী ভাবানি। কারখানা তুমি বন্ধ করতে পারো না। আমি না একে না
এটা তোমার জমিদারি নয়, শ্রমিকরা তোমার খাস তালুকের প্রজা নয়, তোমার নিজের ইচ্ছা মতো যা খুশি করবার অধিকার তোমার আছে। আর তা যদি করেও থাকো তাহলে তোমাকে মার্জনা করবে না। উচিত কথা বললে তোমার মর্যাদাই লাগবে তবু। তোমাদের জমিদারি গেছে, যায়নি জমিদারি সুবাচন। ওরা যুগের সঙ্গে তোমরা তাল মিলিয়ে চলতে পারছো না। বিংশ শতাব্দীর মেহনতি শ্রমিক তোমার কেনা গোলাম নয়, তারা দয়া চায় না, তারা চায় তাদের ন্যায্য অধিকার। তুমি কিন্তু অনধিকার চর্চা করছো ডাক্তার। তুমি আমার একমাত্র দরিদ্র, আমার কারখানার ভাবে উত্তরাধিকারী, অথচ তুমি শ্রমিকদের পক্ষে এমনি ভাবে ওকালতি করছো যেন আমি তোমাকে বঞ্চিত করছি। কোনো মানে হয়? আমি কারো পক্ষে ওকালতি করছি না দাদা, আমি শুধু মানবিকতার মানবিকতা। শ্রমিকদের দুরবস্থার কথা তুমি চিন্তা করতে পারছো না। আমরা যখন প্রচন্ড গরম সহ্য করতে না পেরে শীতলতম আশ্রয় খুঁজে চলে যায় কোনো শৈল শহরে, তখন ওরা টিনের সেবে বসে পাথর দিয়ে লোহা গলাতে ব্যস্ত থাকে। এর সমস্ত ঘাট যেন রক্ত হয়ে বেরিয়ে আসতে চাই আগুনের প্রচন্ড তাপে। জীবন্ত মানুষগুলোকে মনে হয় যেন জীবন্ত প্রেত। ঝড়ের প্রাণ শক্তি ধীরে ধীরে ওরা যেন মৃত্যুর পথে এগিয়ে চলছে। করে ওরা ছুটে যায় শ্রমিক বস্তির দিকে, দেখে যেন মনে হয় সারি সারি নরকঙ্কাল যেন নরকের পথ ধরে মিছিল চলে চলছে। বস্তিগুলো নিকশে কালো অন্ধকার, রাজপথের উজ্জ্বল আলোয় ওই ঝুপড়িগুলোকে আরো ভয়াবহ মনে হয়। আশ্চর্য! সেই ঝুপড়িগুলোর মধ্যে ঢুকে তারা দুখানা শুকনো রুটি খেয়ে নোংরা ময়লা বিছানায় শয়। সেখানে জন্ম নেয় কতগুলো অবাঞ্ছিত মানুষ, জীবন্ত জন্তু জানোয়ারের মতো অনাদরে সে মানুষগুলো মানুষ হতে থাকে। এই কি সভ্য দুনিয়ার মানুষ? এই কি স্বাধীন দেশের নাগরিক? তুমি বলতে পারো দাদু তারা উপকারে লাগবে? এর জন্য কি তুমি আমাকে দায়ী করছো? আপনি শুধু দায়ী নয়, তাই এই বর্তমান সমাজ ব্যবস্থা যারা যারা প্রতি মুহূর্তে নিয়ে নিচ্ছে গরিবের প্রাণ বয়স বঞ্চিত করছে শিক্ষক শ্রেণীর জনতাকে। আমি তাদের ভিত্তার দেওয়ার ভাষা পাচ্ছি বুঝে পাচ্ছি না দাদু। এই ধনিক শ্রেণীর এই নিম্নত্র অর্থনীতিটা মানবিক মানুষের গলাটিকে হত্যা করছে। তোমাকেও বাহবা দেবার ভাষা আমার জানা নেই ডাক্তার। শুধু বলি অপূর্ব, অশ্রুত পূর্ব। আপনি আমাকে বিদ্রুপ করছেন? তোমাকে আমি বিদ্রোহ করতে পারি? তবে আমার একমাত্র দরিদ্র, উচ্চতর ডিগ্রির জন্য শীঘ্রই বিদেশে যাচ্ছ, তোমাকে আমি বিদ্রোহ করতে পারি। তবে একটা অনুরোধ করছি, অর্থ ব্যয় করে তোমাকে বিদেশে যেতে হবে না। এইসব দালামাই অগ্নি ধারা ভাষণ যদি কোনো রাজনৈতিক নেতা খানে যায়, তারাই তোমাকে চামচা বানিয়ে দিবে এবং মন্ত্রী টন্ত্রী বানিয়ে দিবে। যাবার আগে ওই কৃষক শ্রমিক জনতাগুলোকে জাগিয়ে দিয়ে যাবো, তাদের দেখিয়ে দেবো তোমাদের আসল রূপ। তোমরা গাছেরও খাবে, তলারও পড়াবে, তা কখন আমি হতে দেবো না। ওদের আমি বুঝে বলবো এটা কান্নার যুগ নয়, এটা স্বাধীনতা প্রতিষ্ঠার যুগ। অনুনয় বিনয় করে অনেক শ্রেণীর মহান করা যাবে না, ত্রুটি কামড়ে আদায় করে নিতে হবে। ওদের মানবিক শক্তি অধিকার নিতে হবে, মানবিক অধিকার। জনতার জন্য সালার দেখছি দুর্ভাবনার অন্ত নেই। ওর ভাই এটা বোঝে না, আমিও এই যুগের মানুষ, বঞ্চিত মানুষের ব্যথা আমি বুঝি বলে অবনী সরকারকে অ্যাক্সিডেন্টের দরুন আমি তার ক্ষতিপূরণ দিয়েছিলাম। আমি আগে সমেনের সঙ্গে কথা বলে দিই, পরেই তোমার বক্তব্য শুনবো। বলো সমেন, এই অসুবিধা হচ্ছে তোমার? তুমি তো চেংড়ি কোথায় মহারামেই আছো বলে আমি শুনেছি। আপনার নিজের একবার চিনি কোথায় যাওয়া দরকার। কেন? আজকে গ্রামের ওখানে চাষিদের খেতে দিয়ে এসেছে, ওদের নাকি বলে এসেছে জমিদার শহরে কারখানা চালাচ্ছে, আবার গ্রামের জমি ভোগ করছে। তোমরাই জমি চাষ করছো, তোমরাই জমির সভ্যতার আদি যুগের কথা। চাষি জমি চাষ করবে, গোমর হাড়ি করবে, তাতে কাপড় বোনাবে, আর কর্মকার আপনি দেখছি আমাদের এভাবে মাথায় চড়ে বসবে। এমন করে আপনি জমি করতে পারবেন না। আমার মধ্যে সে হয়ে চাষি
শুনেছি, ওর কথা আমাকে শুনতে দাও। আপনি শুধু আমাকে হুকুম দিন, ওই চাষাদেরকে আমি আচ্ছা করে টাইট দিয়ে দেবো। ফসলের অর্ধেক আরো যদি আপনি পান, 3 বছর আপনার চাল কিনতে হবে। ঠিক আছে শোনেন, ধান যদি তুমি আদায় করতে পারো এখানে আনতে হবে না, ওখানেই জমা করে রাখবেই। সেজন্যই তো তোমাকে ওই চেংড়ি কোথায় রাখা হয়েছে। তবে একটা কথা মনে রেখো শোনেন, ওদের উপরে যেন কোনো রকম জোর জুলুম না হয়। আপনার ভয়ে যাওয়ার অবস্থা বুঝে আমি ব্যবস্থা নেব। ওদের আমি বুঝিয়ে দেবো জমি ওদের পৈতৃক সম্পত্তি নয়, জমি হিমাংশু চৌধুরী চাষ করতে দিয়েছে। কোন রকম রক্তপাত জমি জমা রক্ষা করতে গেলে একটু রক্তপাত হতেই পারে জামাই বাবু। কুকুরকে জব্দ করতে হয়। আমি অবশ্য ওসবের মধ্যে যেতে চাই না। সাধারণভাবে যতটুকু না করলেই নয়, সেইটুকুই করব। এবার বলো ভাই, তুমি কি বলতে এসেছো? আগেও তুমি মেয়ের বিয়ের নাম করে 2 বার টাকা নিয়ে গেছো, অথচ মেয়ের বিয়ে দাওনি। কি করে তোমার সে ভাবি জামাই? চাকরি করে, দাদা চাকরি করে একটা লেবার কোম্পানির লেবার অফিসার। সংসারটাও ছোট আর আর একটা মাঝে ছেলেটা ভুলে দিয়ে তোমার বিয়েকে কোনো লেখাপড়া শিখিয়েছ ভাই? দাদা 3 বার ছেড়ে দিছো তো দাদা। আপনার তাই নাকি? তোমার বিয়ের সঙ্গে তো আমার ভালো করে পরিচয় হয়নি। দেখো তো একবার দেখি কিরকম গান শিখেছে। আমাকে ডাকতেন জামাই বাবু? অবশ্যই যাইয়া কও তার মামা তারি ডাক্তার। আর হলো কইবা আমি এখানে বাবু দিচ্ছি ডেকে। রমেনকে কি বলেছ কর্তা বাবু? ঘরে বসে বসে গজরাচ্ছে আর বলছে একবার বিদেশ যেতে পারলে হয়, দেশের মুখ আর হবো না। বলি কেন কেন দুঃখটা দাও ওই ছেলেটার অন্তরে? বলতে গেলে ওই তো তোমার সব। ও যা চাই তাই করতে দাও না ওকে। তোমার বলতে তো আর কেউ নেই। জ্ঞান দিবি না শালা, তুই হলে ওকে চাবুক মারতিস। কোথায় মারতাম না কর্তা বাবু, কারণ রমেন্দ্র বাবু কিন্তু অন্যায় কোনো কথাবার্তা বলেনি। তুমি লক্ষ লক্ষ টাকা রোজগার করে পকেটে তুলবে, অথচ শ্রমিকদের ন্যায্য পাওনা তুমি দেবে না। কেন দেবে না? টাকা তো তুমি পকেট থেকে দিচ্ছ না।
বাবু কেউ না বুঝলে আমি বুঝি। আসলে তুমি চাইছো শ্রমিকরা বিদ্রোহ না করে উনয় বিনয় করে বলুক টাকাটা তুমি তাকে দিয়ে দাও। আর অনেক কাজ বাবু দিচ্ছে দেখে আমার মনে আছে। এই শালাও দেখছি সব বুঝে গেছে। কালে কালে দেশটা হলো কি বাড়ির চাকর, সেও ওই মেহনতি মানুষের দলে। আর আমি কি এক? তোমার চেহারাটা দেখে ঘি ভাজা বলেই মনে হচ্ছে, অঙ্গ দিয়ে ঘি ফুটে বেড়াচ্ছে, আর তোমার কথাবার্তাতে খাঁটি ঘিয়ের গন্ধ। আমাকে ডেকেছেন আপনি? তোমার কি কোনো কাপড় চোপড় নেই বাপু? এই অখাদ্য পোশাক গুলো পরে এসেছ। সেই গানটা इश्क इश्क है करना कर ले, इश्क इश्क है जीना भर ले, इश्क इश्क है सबसे प्यारा, इश्क इश्क है करना कर ले, इश्क इश्क है जीना भर ले, इश्क इश्क है পুরস্কার পেয়েছিলে। তোমার বক্তৃতা বন্ধ করা ভাই। এই তোমার রুচিবোধ বাংলার গানের ভান্ডারে কি চরম দুর্ভিক্ষ লেগেছে? বাংলার গান রবীন্দ্রনাথ, নজরুল, ধীরেন্দ্রলাল, রজনীকান্ত, অতুল প্রসাদ বাংলার গানকে সমৃদ্ধ করে দেয়নি, বিশ্বের দরবারে স্বমহিমায় প্রতিষ্ঠিত করে গেছেন। সেই বাঙালি হয়ে এইসব পরিপূর্ণ গান গাইতে তোমাদের লজ্জা করে না?
ভাবতেও আমার ঘৃণা হয় তোমরা না বঙ্গ সন্তান বাংলার এবার আশদেশকে যিনি গর্বে ধারণ করেছিলেন তিনি তোমার মতোই তোমার এই ভেঙ্গি মেয়ের মতো স্টার্ট করতেন না। বিশ্বকবি রবীন্দ্রনাথের জননী এইরকম নোংরা হিন্দি গান গাইতেন না। অন্তরটাকে বিপদের কথা কি কম আলোনি তোর মেয়ের একটা উনি দেবে তাই উনারে সজাইতে চাই না। মুখের মতো অস্ত্রটা ফোলায় দিতাম। ওরে বাবা আবার যার ঘরে যাইব যারেই বুঝাইয়া দিব কত জানে কত আরে ছের মাইমা কি মাল ঘরে আনছি সেটা আমার মাথায় ঢুকছে না। ওরা চাইছিল আগে ওদের মেয়ের বিয়ে হোক তারপর আমার বিয়ে, কিন্তু তুই তো জানিস স্বপন অনেক চেষ্টা করেছি কোনো পাত্রই ওদের পছন্দ হচ্ছে না। ভালো একটা চাকরি করছি সেও তো ওদের মেয়ের জন্য একটা রাজপুত্র চাই বুঝলি, চাওয়াটাকে একটু বেশি হয়ে যাচ্ছে না? এও তো দিন দিন শুনে কাঠ হয়ে যাচ্ছে। ওই তো বাড়ছে কতই কমছে। অসুখ সবসময় লেগে আছে, আজ পেটে ব্যথা কাল মাথা ধরা পশু মুখ ধরপর একটা না একটা লেগে আছে। আজও এসেছে ডাক্তার, বাড়িটা যেন একটা ওষুধের দোকান বুঝলি। আমার মানে খুব ইচ্ছে ছিল তোর ভাইজিকে আমি বিয়ে করবো, কিন্তু কি বলছিল তো দাদা আমার সম্বন্ধে শুনলে তুই বড় দুঃখ পাবি রে স্বপন। ভাই পাবো, তবু তুই বল আমার জানতে খুব ইচ্ছে করছে আমার সম্বন্ধে কে কি ভাবে। আমি দাদাকে বললাম বুঝলি নীর স্বপনের সঙ্গে সোনার বেদতে তোমার কি কোনো আপত্তি আছে? যদি বলে একবার আমি বলে দেখতে পারি। দাদা কি বললে জানিস? বললে মদ মাতালির সঙ্গে আমি আমার সোনার মেয়ে দেবো না। মদ বাতাস তোর দাদা ভালোই নিয়েছে। আরে ভদ্রলোক যদি বলে দিস আমি যদি আনবো বলে বিয়ে করবো, বিয়ের বাপে রয়েছে আমার সোনার চাইতে অনেক সুন্দরী মেয়ে আমার বুকের কথা খোঁচালে। সে কথা আমি জানি, তুই মোটা লাইনে চাকরি করছিস, তাছাড়া বাড়ির সংসারের অবস্থা বড় সচ্ছল, কাজে তোর যে পাত্রীর অভাব হবে না সেটা আমি ভালো করেই জানি। আমি যে তোর ভাইজিকে বিয়ে করতে চেয়েছিলাম ওতে ওদের ধন্য হওয়া উচিত ছিল। কে আছে কি আছে ওই মেয়েটার মধ্যে? আমি বলে রাখলাম নিরঞ্জন, এমন ঘরে তোর ভাইজির বিয়ে হবে সারা জীবন কেঁদেও সে কোন পাবে না। আরে তোর চাকরি আছে বলেই তোরা বড়াই করছে, আমি যে কি করব আমি ভেবেই পাচ্ছি না রে ভাই। ছোটবেলা থেকে পিস্তিস্তে আমাকে বড় করে ফেলেছে, তাই একটা কৃতজ্ঞতা বোধ বলে তো আছে একটা কথা।
আমরা পাত্রী দেখতে গেলাম, ওর বাবা বাড়িতে নেই, আমাদেরকে নিজে ছুটেতে বসালেন, নানান রকম প্রশ্নও করলেন, কিরকম সুপ্রতি ভাবতে পারা। আমি তো বলছি নিরঞ্জন, ওই রকম মেয়ে তাকে একটাও মেলা না। আমার ভালো লেগেছে রে, কিন্তু বৌদি বা দাদা কেন যে অপছন্দ করছে আমার মাথায় ঢুকছে না। হ্যাঁ, কারণ আছে, কারণ কারণ এখন সংসারের কর্তৃত্বটা হচ্ছে তোর বন্ধুরা। তুই বিয়ে করলে নিশ্চয়ই সেগার থাকবে না, তোর বয়সে নিজের সংসারটা বুঝতে নেবে। এই জন্য ওরা বলছে এটা ভালো না, বুঝতে পারছে ও মেয়েকে টুপি পরানো যাবে না। শ্রীরামপুরে একটা মেয়ে দেখলাম ভাই, গরিবের মেয়ে কিন্তু খুব সুন্দরী। তুমি একবার সকলকে নিয়ে গিয়ে বিকেলে দেখেছো ভাই, আমার ভালো হয় তোমারও ভালো লাগবে মেয়েটাকে। আমি ওখানেই বিয়ে করবো। আমার পক্ষে ঘুরে ঘুরে পাখি দেখা সম্ভব নয়। আমি কি কুকুর মেয়ে ছেলে দেখে বেড়াবো? ওখানে যদি বিয়ে না হয়। কি আশ্চর্য, ও মেয়ে তো আমার পছন্দ নয়, আর তোর বৌদিরও ভালো লাগেনি বুঝলি। ওরের মেয়ে ঠিকই, কিন্তু আমাদের সংসারে এসে তো খাপ খাবে না। বৌদির অপছন্দের কথাটা আমি বুঝতে পেরেছি দাদা, আর তোমার ওই স্বার্থের ছবিটা আমার কাছে অস্পষ্ট নয়। কি বললি? আমার স্বার্থের ছবি? হ্যাঁ, তোমরা চেয়েছিলে একটা বিপদ মেয়ের সঙ্গে আমার বিয়ে হোক, তোমাদের কথা উঠবে বসবে, তোমার সাথে বিয়ে করলে সেটা সম্ভব নয়, তাই জেনেই তোমরা অবাক করছো। কি বলছিস তুই? আমার স্বার্থের ছবি? তোর বৌদির স্বার্থের জন্য তোকে স্নেহ করে, তোকে ভালোবাসে। আমি তাদের কথা দিয়েছি দাদা, কথার খেলাপ করা আমার পক্ষে সম্ভব নয়। আমার একটা রুচিবোধ আছে, ভালো মন্দ বিচার করবার বুদ্ধি আমার আছে। তাছাড়া বিয়েটা যখন আমি করছি, আমার পছন্দ অপছন্দ শেষ কথা। আপনারা ভাবছেন নিরঞ্জনা কোনো ছেলে মানুষ, কিন্তু কিন্তু ভুলে যাচ্ছেন আপনার মতো চিত্রবিক নয়, বড় অফিসার। সফল আপনাদের স্বার্থের ছবিটা ওর চোখের সামনে স্পষ্ট ধরা পড়ে গেছে। নিরঞ্জনকে আপনি যতটাই নির্বোধ পাবেন নাকি, সে ততটা বোকাই নয়। কিন্তু আমি তো মাসে মাসে তার মাইনাটা আপনার হাতে নিচ্ছে, এবার আর সেটা সম্ভব হবে না। আপনাদের কর্তৃত্বটা আবার বুঝল। আমার স্বার্থের ছবি, আমার স্বার্থের ছবি দেখছে নিরঞ্জন। নিজের স্বার্থের জন্য বিয়েতে আমি বাধা দিচ্ছি। আমার মেয়ের বিয়ের টাকা তৈরি করে চাকরি পেয়েছে। সমাধি কি বলছি, ওর আমার ছোট ভাই স্বর্ণর মা শুনতে পেলে বলবে এসব চেরা করে চোখ করে ছিঁড়ে গেল। মনের ব্যথা আর মনেই থাক, আমি কাউকে বলবো না, আমি কাউকে বলতে পারবো না, আমি কাউকে বলবো না। কেমন দেখলেন ডাক্তার বাবু? দেখুন, আমার ধারণা আপনার মেয়ের শারীরিক কোনো রোগ নেই, আপনার মেয়ের রোগটা হচ্ছে মানসিক। মানসিক? আমি কঠিনভাবে পরীক্ষা করে দেখলাম আপনার মেয়ে মানসিক চিন্তা ভুগছে। প্রায় দিনে মাথার জ্বর
এইভাবে যদি দিন রাত শুয়ে থাকে বিয়ে করে করবে ওকে। আপনি এক কাজ করুন, ওকে আমার চেম্বারে পাঠিয়ে দিন। ওকে আমার চেম্বারে পাঠিয়ে দিন। এখন আমার কাছে একটু পাঠিয়ে দিন। আপনি এখনই আমার কাছে একটু পাঠিয়ে দিন। আমি নির্জনের সঙ্গে একটু কথা বলতে চাই। দিচ্ছি পাঠিয়ে, আপনি একটু ভালো করে দেখুন। বিবাহযোগ্য মেয়ে এমনি ভাবে যদি অসুখে ভোগে বিয়ে দেওয়াটাই আমার কষ্ট হবে। আমি আপনার মায়ের মতো, আমি আপনাকে অনুরোধ করছি বাবা, আপনি ওকে ভালো করে দিন। বুঝতেই তো পারছেন মত পবিত্র সংসার। আর বলতে হবে না, আপনি আমি দেখছি। আপনি বসুন, আমি এক্ষুনি পাঠিয়ে ঠিক আছে। আসুন আসুন স্বর্ণলতা দেবী, বসুন। দেখুন স্বর্ণলতা দেবী, আমার যতদূর মনে হচ্ছে শারীরিক কোনো রোগ আপনার নেই, আপনি মানসিক রোগে ভুগছেন। আমি ডাক্তার, আমার কাছে আপনি কোনো সংকোচ করবেন না। আপনি বলুন কি এত ভাবেন, আপনি কিছু গোপন করবেন না। বলুন তো কি দুশ্চিন্তা করেন আপনি? কি ভাববো? কি ভাববেন সেটা যদি আমি জানতাম তাহলে আপনাকে জিজ্ঞাসা করবো কেন? একটা কুমারী মেয়ের মধ্যে যে সজীবতা উচ্ছলতা থাকা দরকার আপনার মধ্যে তা সম্পূর্ণ অনুপস্থিত। মানে বলুন বলুন স্বর্ণলতা দেবী, আপনি কি কোনো ছেলেকে ভালোবাসেন? না না, আমি ওসব আমার মনে হচ্ছে আপনি যেন ধীরে ধীরে নিভে যাচ্ছেন। বাট ভাই স্বর্ণলতা দেবী, আপনাদের আর্থিক অবস্থা খুব একটা খারাপ নয়, তাহলে কেন আপনি সবসময় মন মরা হয়ে থাকেন? আমি বলুন, হ্যাঁ বলুন, আমি হ্যাঁ বলুন। দেখুন স্বর্ণলতা দেবী, আমি আপনাকে ডাক্তার হিসেবে নয় বন্ধু হিসেবে জিজ্ঞাসা করছি কোথায় আপনার ব্যথা। বন্ধুর কাছে তো মানুষ সবকিছু নিঃসংকোচে খুলে বলে, তাতে মনটা হালকা হয়। আপনি যদি কোনো ছেলেকে ভালোবেসে থাকেন আমাকে আপনি খোলাখুলি বলতে পারেন। এসব তো আজকাল অহরহমেশাই হচ্ছে। তাছাড়া ভালোবাসা পাপ নয়। আপনি আমাকে ভুল বুঝবেন না। আজ পর্যন্ত ভালোবাসা কাকে বলে সেরকম কোনো ঘটনাই আমার জীবনে আসেনি। তাহলে কাকু মনি ভাবছে আমি তার মাথার উপরে একটা বোঝা, আমার জন্য নাকি সে বিয়ে করতে পারছে না। বাবা বন্ধু, তাহলে কার উপরে আমি ভরসা করব বলতে পারেন? তাই মাঝে মাঝে ইচ্ছে হয় বিষকে আত্মহত্যা দেবী, আমার জন্য বাবা মা শান্তি পাচ্ছে না। আপনার কাকার সঙ্গে এইমাত্র আমার কথা হলো। উনি বললেন অনেক সম্বন্ধ নাকি আপনার জন্য উনি এনেছেন, কিন্তু আপনার বাবা মার তা পছন্দ নয়। আর ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়া কোনো ছেলেকে নাকি আপনি বিয়ে করতে চান না। আপনি বিশ্বাস করুন ডাক্তার, ওসব কথা একবারে মিথ্যা। আমি তো জানি আমার কোন যোগ্যতা আছে। একটা ডাক্তার ইঞ্জিনিয়ার ছেলে চাইবো আমি চাই। বলুন বলুন কি চান আপনি? স্বভাব চরিত্র উদার একজন মানুষ, অর্থ সম্পদ না থাকলেও সে আমাকে গরিবের মেয়ে বলে কোনোদিন যেন ঘৃণা না করে। আপনি বিশ্বাস করুন আমি ধন ঐশ্বর্যের কাঙ্গাল নয়, আমি শুধু কাঙ্গাল স্নেহ ভালোবাসা। সোনার গহনার কোনো প্রয়োজন নেই আমার। শুনুন
তুমি তুমি কাল একবার আমার চেম্বারে দেখা করতে পারবে? হ্যাঁ, তুমি বললাম বলে রাগ করলে না তো? দাদা আপনি আমাকে তুমিই বলবেন। পারবে যেতে কোথায় দেখা করবো? আমার চেম্বারে? সেদিন তোমার মায়ের সঙ্গে যেখানে গিয়েছিলে 8টা নাগাদ যাবে, 9টা থেকে 10টা পর্যন্ত আমি গরিব রোগীদের দেখি। যেও কিন্তু। হ্যাঁ, আমি আর একটা পরীক্ষা করে দেখবো। আপনার বিজি ভিজিটটা আজ থাক, ওটা বরং তুমি রেখে দাও। সম্ভবত আমাকে আবার আসবে, একসঙ্গে ভিজিটটা করে দাও। আবার কবে আসবে? কবে কখন আসবো সেটা আমি বলতে পারছি না, তবে আসবার সম্ভাবনা আমার আছে। তুমি হয়তো জানো না, আমার মাসের সঙ্গে তোমার কাকার বিয়ে প্রায় ঠিক হয়ে আছে। অবশ্য যখন যাচ্ছ কথা হবে তবে লক্ষ্মী একা যেও না, মাকে যেন সঙ্গে নিতে না। আমি বাদ ভালো নই, আমি একজন একা যেতে বললো কেন? ধনীর সন্তান, নিজে একজন ডাক্তার, অথচ এতটুকু অহংকারও নেই তার মধ্যে। বললে আমি তোমার বন্ধু। আমার বন্ধু কি সুন্দর, কি সুন্দর তার আন্তরিকতা, কি সুন্দর তার কথাবার্তা, কি ক্ষমতা তার আপন করে নেওয়া। আমি কি বলে গেলেন ডাক্তার বাবু? চেম্বারে দেখা করতে বলছে তখন যাবি। যেমন দেখতে সুন্দর তেমনি তার কথাবার্তা। এত বড় লোক অথচ ব্যবহার যেন সাধারণ মানুষের মতো। ডাক্তারের কোনো গম্ভীরতাই নেই তার। এইরকম একটা ছেলে যদি আমি শোনার জন্য পেতাম তাহলে আমার মেয়েটা অন্তত সুখে থাকতে পারতো। না, সেরা কাঁথায় শুয়ে রাতটা স্বপ্ন দেখাবো। কথাই বলে না, অভাবে যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। নইলে যাকে আমি ছেলের মতো মানুষ করলাম সে আমাকে বলতে পারে সে আমি স্বার্থপর। ভাগ্য, সব আমার ভাগ্য, সবই আমার। সম্মানিত সুধীবৃন্দ, কথাই বলে না, পিড়িতে মজিলে মন কি বাহারি কি বাডো। পিড়িত এমন একটা জিনিস, কাঁঠালের আঠার চেয়েও ভয়ঙ্কর, নাকি? আপনারা দেখতে পেলেন আমাদের আজকের সূর্য সাক্ষী যাত্রাপালার বেশ কিছু অংশ, আরো অনেক দৃশ্য বাকি আছে, আপনার ধৈর্য সহকারে দেখবেন। একটু আনন্দ ফুর্তি হোক, নাকি? সম্মানিত সুধীবৃন্দ, চলুন বুঝে আমার মুর্শিদ ছাড়া প্রেমের মর্ম বুঝবে না, আমার দয়াল ছাড়া প্রেমের মর্ম বুঝবে না। ছাড়া প্রেমের মর্ম
কুল হলো বান্দায় আছে ওরাই যে দুইজন না মাওলা রে বান্দায় আছে ওরাই যে দুইজন না ইল্লাল্লাহ গাছের মূল সুবহান গাছের ফুল পাতায় পাতায় জপে যেন মোহাম্মদ রাসূল মোহাম্মদের ফের জানা যায় ভক্তকে কোন কালমা পড়ে মোহাম্মদের ফের না জানে ভক্তকে কোন কালমা পড়ে কোরআন তখন হয়তো আবার এবার আমার বুলবুল আমার মুর্শিদ ছাড়া প্রেমের মর্ম বুঝে না ভাই রে মাওলা ছাড়া প্রেমের মর্ম বুঝে না লা ইলাহা কালমা পড়ে দিনে রাত কাম করেছে লা ইলাহা কালমা পড়ে দিনে রাসূল প্রেম করেছে প্রেমের মর্ম বুঝে কই তো আশাই রাব্বানা মুর্শিদ ছাড়া প্রেমের মর্ম বুঝে না মাওলা রে মুর্শিদ ছাড়া প্রেমের মর্ম বুঝে না আল্লাহ যদি রাসূল পাগল রাসূলের প্রেম ছিল পাগলা এটাই আছে পাগল হইয়া মাওলা রে পাগলা এটাই আছে পাগল হইয়া রাসূলের দ্বন্দ্ব গেল পাগল তখন ভয় করিল মনে মনে চিন্তা করে কতই বাতাই আছে মুখে ছিল ৩২টা ভেঙে দিল তাহার কথায় মুখে ছিল ৩২টা ভেঙে দিল তাহার কথায় কত চেষ্টা ওই ওরে কত তারে আঘাত তারে সই আমার মাওলা রে মুর্শিদ ছাড়া প্রেমের মর্ম বুঝে না মাওলা রে মুর্শিদ ছাড়া প্রেমের মর্ম বুঝে না লা ইলাহা কালমা পড়ে প্রেমের মর্ম বুঝে মাওলা রে মুর্শিদ ছাড়া প্রেমের মর্ম বুঝে না মাওলা রে মুর্শিদ ছাড়া প্রেমের মর্ম বুঝে মাওলা রে মুর্শিদ ছাড়া প্রেমের মর্ম বুঝে না সুপ্রসন্ন দিবেন কি বলছেন বাবু আমি বিধবের আমল থেকে ও তুমি আমরা শাসন করে আসছি এতদিন বাদে সে তুমি আপনারা কেড়ে নেবে আমাদের আমরা তাহলে সেবকি আমাদের কথা আপনারা ভাবুন না খবর হুকুম জমির জমির কাছে জমি রাখাই মন্ডলকে দিতে বলেছেন আমিও তাই দিয়েছি তুই তো বেটা ১ নম্বরের একটা চোখ মুখে মুখে জবাব দেওয়া আমি পছন্দ করি না ওই জমির কাছে গেলে রক্ত গঙ্গা বইয়ে দেবো পরে বলতে পারবি না আমাকে সাবধান না করে দিয়ে বাবুরা লাঠিও মেরে মারধর করেছে জমি এবছর লোকাল মন্ডল চাষ করবে আমি তাকে কথা দিয়েছি তাহলে রক্ত গঙ্গায় বইয়ে দিন ও জমি দখল আমি কিছুতেই ছাড়বো না ওর জন্য যদি আমাকে জানিয়ে দিতে হয় আমি জানিয়ে দেবো মাটির দাবি আমি কিছুতেই ছাড়বো না কেন ছাড়বো আমার দাদার আমল থেকেই ও জমি আমি চাষ করে আসছি আজ আপনাদের মুখের কথাই ছেড়ে দেবো জিদি রায় বাবু জিদি রায় ও আমাদের রুটির ছল ও জমি
নাকি? ঠিকই বলেছেন বাবু, রোদে পুড়ে বর্ষাতে ভিজে হাঁটু তলে হাঁটা হয়ে ফসল ফলাবো আমরা, আর আপনারা শহরে বসে পায়ের উপর পা তুলে দিয়ে লাক্সারি করবেন। এতদিনে তাই করেছেন, কিন্তু আর তা চলবে না। মেহনতি না করে বাবুগিরি আর চলবে না। বাসার মান উল্টে গেছে বাবু মশাই, চক্ষু রাঙ্গিয়ে আপনারা আমাদের আরো দাবিয়ে রাখতে পারবেন না। ছোট বাবু আমাদের জ্ঞানের চক্ষু খুলে দিয়ে গেছেন, উনি বলে গেছেন লগন যার কবিতা। ওই জমির কাছে তুই যাবি না, আমার হুকুম যাবি না তুই এই জমির কাছে। অশালীন কথাবার্তা বললে জুতিয়ে মুখ ছেড়ে দেবো। আমাকে ভেজে বেড়ান হিমাংশু চৌধুরী বাসনি, আমার নাম সৌমেন রায়। মুখে মুখে জবাব দিলে তোর বিবিকে নিষেধ করছিল মান, আমার মাথায় কিন্তু রক্ত উঠে যাচ্ছে। যত বড় মুখ নয় তত বড় কথা। আগে লক্ষ্মণ, কি হবে মালিকের সঙ্গে ঝগড়া বিবাদ করে? মালিক হলে এমন জানোয়ারের মতো মুখের ভাষা হতো না। মালিক নয়, মালিকের পাকে না। হারামজাদা ছোটলোক! হুঁশিয়ার হবে। আপনাদের সহ্য করেছি। এবার তোমার মুখ ভেঙে দেবো। তোমার মুখ ভেঙে দেব। এক হাতে কাটা হলে এখন লাথি মেরে। আগে লক্ষ্মণ, চুপ কর। চুপ করবো? কেন চুপ করবো? আমরা আর চুপ করবো না। ওরা খাবে রাখবো। আর আমাদের কপালে একবার ভাগ্য মিলবে না। কেন? কেন? ভগবান যার ভাগ্যে যেমন লিখেছে। মিথ্যে। মিথ্যে ভগবান। মিথ্যে খোদা তাআলা। ভগবান যদি থাকতো আমি বলে দিচ্ছি বাবু, এতদিন অনেক জুলুম করেছে, আর আপনাদের জুলুম সইব না। আপনাদের ওই হাড়ি কাটি আর আমরা ভাড়ায় বাড়িয়ে দিব না। আপনার ওই জমিদার মহাজনদের গোলাম অতরি কিনারাই ভিড়াইয়া ভাবে শুধু কাঁদিয়া যাবে কি এমনি দিন হাল রে দয়া, এভাবে আর চলবে কত ভাঙা তরি ছেড়া পা চলবি আর কত কাল, ভাবি শুধু একা বসিয়া রে দয়া, এভাবে আর চলবে কত কাল। তরি কিনারাই বলিয়া ভাবি শুধু কাঁদিয়া যাবে কি এমনি দিন হাল রে দয়া, এভাবে আর চলবে কত কাল রে দয়া, এভাবে আর চলবে কত কাল। কি বলছো হরিনাথ, কি বলছো? জীবন দিল কাঞ্চা বাসে হাজারি মতো, যত্ন নেবার আগে তাহা ভাঙে অবিরত দয়া, ভাঙে অবিরত। জীবন দিল
কত দয়া ভাঙে অবিরত ধনীরে ধন দিলা গরিবের তুইল পিঠের সাল রে দয়া ভাবিয়া চলবে কত রে দয়া ভাবিয়া চলবে কত বাঁধিতে যাই না সে ভুলে যত করে মেয়ে বাঁধে হাত সুখেরই গুলে দয়া সুখেরই গুলে পাখির বাঁধিতে যাই না সে ভুলে যত করে গুড় বাঁধে হাত সুখেরই গুলে দয়া সুখেরই গুলে চুলে তেল দিলে খুদনা জটা চুলের হাল রে দয়াল এভাবে আর চলবে কত রে দয়াল এভাবে আর চলবে কত আমার মনে করি ছেড়া পাল চলবে আর কত কাল ভাবি শুধু একটা বসিয়া রে দয়াল এভাবে আর চলবে কত কাল রে দয়াল চলবে কত দয়া এভাবে আর চলবে কত তুমি ঠিকই বলেছ হরিদা তুমি আর আমরা নীরবে কাঁদবো না কেন কাঁদতে হতে পারে না এই মাটি তোদের জমিদার জোরদার মহাজনের নয় কাকুতি মিনতি নয় মায়ের কোলে কান্না নয় এবার জ্বালাতে হবে বিদ্রোহের আগুন এবার ধরতে হবে হাতিয়ার ছিনিয়ে নিতে হবে নিজেদের অধিকার নিজেদের অধিকার তুমি ঠিকই বলেছ হরিদা তুমি ঠিকই বলেছ আর আমরা নীরবে কাঁদবো না এবার আমরা জ্বালাবো বিদ্রোহ করবে ছোট লোক কিন্তু তার পরিণাম ভেবে দেখেছি লক্ষপতি হিমাংশু চৌধুরীর হাতে আছে থানার পুলিশ আইন আদালত সব আমাদের পক্ষে বাবুরা জমিগুলো আমাদের কাছ থেকে ফিরেছি দয়া করে আমাদেরকে জমিগুলো চাষ এখন যদি সেই বলে কিন্তু তুমি ঠিকই বলেছ মুরারি আমরা চিরদিন তোমাদের দেখে এসেছি বিপদে আপদে সাহায্য করেছি খেতে দিয়েছি আবার শাসনও করেছি সেইরকম দয়া করেছেন আমাদেরকে আপনারা গালে চড় মেরেছেন আমরা দাঁত বার করে আরেকটা গালে জুতো মেরেছেন করে এসেছি এবার আও ফিরে চলবে মাথা গরম করে কোনো কথা শুনতে চাই না তুই ওদের পায়ের জন্য খুঁজে পাচ্ছা আগে কিছু দু চারটা লাশ পড়ে যায় আবার পিছিয়ে যাবো না তোরা কিন্তু আগুন নিয়ে খেলা করতে যাচ্ছিস তোরা কিন্তু মরে যাবি মানুষ মরে একবার লাজে মরবার চেয়ে আগুনে পড়ে মরা আমি মৃত্যু চাই তবুও মাটি যখন আমরা ছাড়বো না কিছুতেই না তুমি সাক্ষী হইলে মুরারি আমি
আমি এর শোধ তুলব। কিভাবে ওই ছোট লোকগুলোকে তোষামত করা আমার পক্ষে সম্ভব নয়। আপনার আর আমি হচ্ছি ভদ্র সন্তান। তার যৌবন কিনে নিন। কি বলছো মুরারি? তোমরা যা খুশি তাই করো, কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি ওই জমির দখল আমরা কিছুতেই ছাড়বো না। যদি আমাদের নিজেদের জীবন দিতে হয় তবু আমরা দেব। এই মাটির দখল আমি কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। তার মানে মেয়েটা দেখতে শুনতে বন্ধ নয়। একটা আছে অনেকটা সঙ্গে করে তুমি একটু লাইন করে দিতে পারো না মুরারি? আমি তুমি আপনি বরং প্রস্তাবটা মুরারি মন্দ দেয়। বাড়িতে একা একা শুনতে খারাপ লাগে, কিন্তু বুঝবে কি নছিব? বুঝে যাবে বোধহয়। পেটে ভাত নেই, পরনে নেই কাপড়, ছোলে মারটা একটা জন্তু বিশেষ। ওর চেয়ে আমি অনেক হ্যান্ডসাম, তাই করে দেখাই। মোটামুটি মন্দ নয়। বসো এখানটায়। তোমার সঙ্গে একটা কথা বলবার ছিল স্বর্ণলতা। বলুন। কাল ভোরে আমি চলে যাচ্ছি। কেন? আরে, মাসের বিয়েতে এসে 7 দিন থেকে এখন থাকতে বলছো? দাদু বলছে ও ভাতের পর দিনে তুমি চলে আসবে। তাছাড়া আগামী পরশু আমি বিদেশ চলে যাচ্ছি। বাড়িতে গিয়ে জিনিসপত্র তো সাথে হবে। কতদিন থাকবেন? দাদুর বছর ধরে থাকতে হবে। এতদিন? এতদিন আমি মানে? না না, মানে আমি বলছিলাম আপনার দাদু এতদিন একা একা থাকবে, ভাবনা হবে না তার? দাদু ভাববে, আর কেউ আমি কি করে বলবো? আর কেউ ভাববে কিনা? আচ্ছা শোনা, বলুন। তোমার কাছে আমার কিছু পাওনা আছে না? আমার কাছে কি পাবেন আপনি? আরে এর মধ্যে সবকিছু তুমি ভুলে গেলে। রিজিট দিতে চেয়েছিলাম, আমি নেই তোমার, আমি নেইনি। ও তাই বলুন, আমি কি টাকা সঙ্গে করে এনেছি? বাড়ি চলুন, দিয়ে দেবো। আমার পাওনাটা এক্ষুনি চাই। কি আশ্চর্য, এখন আমি কি করে দেবো? ইচ্ছে করলেই তুমি দিতে পারো। স্বর্ণলতা রমেনদা, হয় নাই শোনা, আমার দাবি খুবই সামান্য। এই নির্জন নদীর ধারে সূর্য ঢেলে পড়েছে পশ্চিমী দিগন্তে, ভাটার টারে মাঝিরা নৌকার দল বেড়ে চলেছে। ঝাঁকে ঝাঁকে পাখিরা ফিরে যাচ্ছে তার আপন কুলায়। এই শান্ত প্রকৃতির নির্জন সন্ধ্যায় তুমি তোমার এই সুরেলা কণ্ঠে আমাকে একখানা গান শুনিয়ে দাও। ঠিক আছে। হ্যালো হ্যালো। আকাশের সূর্য আছে যতদিন, তুমি তো আমার
সূর্য আছে যতদিন তুমি তো আমার তুমি তো আমার কারণ আপনার সাউন্ড একটু বাড়িয়ে দেন, আপনার সাউন্ড কিচ্ছু বোঝা যায় না। কিরণ মাস্টার সাউন্ড বাড়িয়ে দেন। চাঁদ ছাড়া চাঁদিনী নদী ছাড়া ঢেউ তুমি ছাড়া আমি যেমন আর নাই তো ঢেউ চাঁদ ছাড়া চাঁদিনী নদী ছাড়া ঢেউ তুমি ছাড়া আমি যেমন আর নাই তো ঢেউ পৃথিবীতে হয়ে যাব শেষ তোমার আমার ভালোবাসা হবে না তো শেষ তোমার আমার ভালোবাসা হবে না তো শেষ আকাশের সূর্য আছে যতদিন কথা ছাড়া গান যেমন সুর ছাড়া গান তুমি ছাড়া আমি যেমন আর নাই তো কথা ছাড়া সুর যেমন নদী ছাড়া ঢেউ তুমি ছাড়া পৃথিবীতে একদিন হয়ে যাবে শেষ তোমার আমার ভালোবাসা হবে না তো শেষ তোমার আমার ভালোবাসা হবে না তো শেষ আকাশের সূর্য আছে যতদিন তুমি তো আমার তুমি তো স্বর্ণলতা শোনা, একটি অনির্বাচনী আনন্দে তুমি আমার মনটাকে ভরিয়ে দিয়েছো। একটা কথা বলবার জন্য এই নির্জন নদীর ধারে আমি তোমাকে ডেকেছি। বলুন আমি তোমাকে বিয়ে করতে চাই। না না সে সম্ভব নয় আমি কি তোমার উপযুক্ত নই? সে কথা নয় রবীন্দ্র তোমার আর আমার মধ্যে সামাজিক ব্যবধান অনেক বেশি আমার গরিব বাবার সাধ্য হবে না সেই ব্যবধানকে মুছে ফেলবার এই অবাস্তব স্বপ্ন আমি দেখি না রবীন্দ্র যা হবার নয় তা আশা করে কি লাভ আমি তো জানি আমি কি হালে আর পেছনে ছুটে তুমি হয়তো বিশ্বাস করতে পারছো না স্বর্ণলতা। কি করে বিশ্বাস করবো বলুন তুমি ওই ধনী আদরের দুলাল আর আমার বাবা দিন ভিখারি তুমি শোনা, তুমি বিশ্বাস করো শোনা, প্রথমে যেদিন তোমাকে আমি দেখলাম মনে হলো তুমি যেন আমার কত দিনের চেনা। মনে হয় যুগ যুগ ধরে দুজনে একই সঙ্গে কাটিয়েছি। তোমাকে না পেয়ে আমার জীবনটা ব্যর্থ হয়ে যাবে। আমি তুমি যদি আমাকে বিয়ে না করো আমি আর বাকি জীবনে কখনো বিয়ে করবো। ক্ষণিকের চোখের নিশায় আজ
তুমি আমাকে বিশ্বাস করো স্বর্ণলতা, আমার ক্ষণিকের মোহ নয়। ওই অস্তগামী সূর্য ওকে সাক্ষী রেখে আমি তোমাকে গ্রহণ করবো। সূর্য সাক্ষী করে? সূর্য হচ্ছে আমাদের আদি দেবতা, তাই সূর্যকে সাক্ষী রেখেই আজ থেকে তোমাকে আমার সহধর্মিণী হিসেবে গ্রহণ করলাম। আজ থেকে তুমি আমার সহধর্মিণী। আমার ভয় করছে রমেনদা। ভয় নেই সন্ধ্যা, কাল আমি যাচ্ছি তোমাদের এখান থেকে। যাবার আগে তোমার একটু দেখে যেতে চাই সন্ধ্যা। আসো আসো সন্ধ্যা, আসো। হাসি যে আসে না রমেনদা, তুমি যে আমার সারা অন্তর জুড়ে বসে আছো, তুমি হয়তো জানো না তোমার কথা, তোমার হাসি, তোমার ভালোবাসা আমার জীবনে কি। লক্ষ্মীটি, আমি সূর্যকে সাক্ষী রেখে তোমাকে আমি গ্রহণ করলাম। 3 বছর ফিরে আমাদের লৌকিক বিবাহ সম্পন্ন করব। তাই তো আমি চাই আজকের রাতটা তুমি আমাকে উপহার দিবে। তুমি আর আমি অবগাহন করব যৌবন নদীতে। সেখানে আর কেউ থাকবে না, শুধু থাকবে তুমি আর আমি। মাস্টার সাহেব, যখন অভিনয় চলবে দয়া করে আপনি আস্তে বাজাবেন। যখন বাজানোর সময় তখনই আপনি বাজাচ্ছেন না। গানের সময় আপনাকে জোরে বাজতে হবে, সেটা পারতেছেন না। দয়া করে জিনিসগুলো মেনটেন করুন। আপনার কারণে মিউজিকটা অনেক নষ্ট হচ্ছে। ধন্যবাদ। দাদাবাবুর কোনো চিঠিপত্র আসেনি। এই তো 7 দিন আগে একটা চিঠি এসেছিল, আবার এত তাড়াতাড়ি চিঠি আসবে? 5-7 দিন নয় রে শালা, 15 দিন আগেই আর টাকা পাঠাবার জন্য চিঠি দিয়েছিল আমাকে, আর টাকার জন্য চিঠি দেয় আমাকে। ওই হলো আর কি। তোমাকে আমি কত করে বললাম যাবার আগে ওই শালার ঘাড়ে একটা বউ চলিয়ে দাও। তুমি আমার কথা শুনলে না। একটা সুন্দর বউ যদি বাড়িতে থাকতো, বইয়ের টানে কতখান চিঠি তোমার কাছে আসতো। আরে বেটা, সেই চেষ্টাকে আমি করিনি। শালার কথাবার্তা পাকা, 3 ঘন স্ত্রী। শালাকে আমি বললাম টুকুটা মাথায় দিয়ে যা, 7 দিন দেরি হলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। শুনলে শালা আমার কথা ও ধরে বললো এখন আমি বিয়েই করবো না, তুই বিয়ে না করলেই আমার বইয়েই যাবে। আমি জীবিত থাকতে ও শালা বিয়ে করবে না রে দয়াল। বাবু তুই বল দয়াল, এই নিঃসঙ্গ এত বড় বিরাট বাড়িটা একা একা আমি পেটের মতো ঘুরে বেড়াই। একটু অসুস্থ হয়ে পড়লেই আহা বলবার পর্যন্ত লোক নেই। আমার ইচ্ছে হয় না দয়াল, সারাদিন শেষে কেউ এসে বলুক কেমন আছো দাদু। ভাগ্য সব হচ্ছে আমার ভাগ্য দয়াল, সবই হচ্ছে আমার এই ভাগ্যের দোষ। নইলে একটা মাসের মধ্যেই বিয়ে জামাই স্ত্রী চলে যাবে কেন? এই দেখো তো, অমনি তুমি মন খারাপ করে বলে দেখাই। আরে বাবা, আমি তো সব সময় তোমাকে বলি আজ কেমন আছো কর্তা বাবু। হ্যাঁ আমি। তুই কি মেয়ে, তুই জিজ্ঞাসা করলে আমারই সব দুঃখ খুঁজে যাবে। সালামের বলে কিনা আমি তো আছি, আমার সামনে থেকে। তাহলে একটা কাজ করো কর্তা বাবু,
বাবু বলবো তুমি যে নাতির জন্য পাত্র দেখেছিলে তো? হ্যাঁ দেখেছিলাম, ব্যারিস্টার পি রায়ের মেয়েকে। তাহলে ওই মেয়েটিকে বুঝলে শালা তুমি বিয়ে করেন। তোমার বুকে হাত বুলিয়ে দেবে, পাকা দিয়ে কুকুর কুকুর করে বাতাস করবে, দাদু দাদু বলে গলায় ঝুলিয়ে পড়বে। বেশ বেশ তুমি সুখ পাবে বুঝলে, প্রেম সুখ পাবে। কি সুখ! কি বাধা উঠেছে? পুরোনো চাকর তো, তাই আমি কিচ্ছু বলি না। যদি আচ্ছা করে টাইট দেব, উঠবে বুঝবে বেটা কতখানি কত চান। সালাম আলাইকুম, আপনি বিয়ে করুন। জামাই বাবু বিয়ে এসেছি বেটাকে আস্থা করে সাহেস্তা করে, আর কোনোদিন মাথা তুলতে সাহস পাবে না। সাহিত্য করে এসেছ? হ্যাঁ আগে হ্যাঁ, তালের গোটাটার মাথা দুভাগ করে দিয়ে এসেছি, ঘর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছি। তুমি ছাড়বে না, ওর বাপ ছাড়বে। থানায় গিয়ে উল্টো ওদের নামে ডায়েরি করে এসেছি। কাচারি চওড়া হয়ে আমাকে মারতে এসেছিল, আত্মরক্ষার জন্য লাঠি চালিয়েছি। কাজটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না সবেন? আপনারা একটু বাড়াবাড়ি হয়নি। কুকুরকে জব্দ করতে হলে মুগুর চায়। মুখের কথায় ওদের বশ করা যাবে না। ওদের 6 মাস টাইম দিয়েছি, কম্প্রোমাইজ করবার অনেক চেষ্টা করেছি, তাতেও যখন ফল হলো না বাধ্য হয়ে চরম ব্যবস্থা নিলাম। ছোট লোকদের সঙ্গে সুতোর মাধ্যমে কথা বলতে হয়। এবার পুরো ফসল আমাদের গোড়ায় উঠবে। আমি এবার বিশ্রাম করব, আপনার কোনো চিন্তা নেই। চিংড়ির পিতার মাটিতে বিদ্রোহের বীজ আমি নির্মাণ করে দেব, তবে আমাকে কিন্তু পুরস্কার দিতে হবে। ঘর জ্বালিয়ে দিয়ে এসেছে সবেন। ঘর বলতে একটা ঝুপড়ি, দিনের বেলায় সেখানে আলো পচায় না। সারাদিন হাড় ভাঙ্গা পরিশ্রমের পর ওই ঝুপড়িটায় তাদের একমাত্র আশ্রয়স্থল। ওদের পেটে নেই ভাত, পরনে নেই কাপড়, মাথা গুজবারে নেই একটা আস্তানা। আমার বড়দের মাথা ফেটে দিয়ে গেছে, আমার এই মুড়ির ঘাট সব মুড়িতে চলে গেছে। তুমি আমার বিবি হুজুর। তোমার বিবি? হ্যাঁ বিবি, আমার বিবি। গায়ে রক্ত চাষ করে চাষ করবো আমরা, আর আপনি শহরে বসে লাঠি সারি করবেন, কুকুর লেলিয়ে দেবেন আমাদের পিছনে। আমরা অত্যাচার মুখ বুঝে সহ্য করবো কেন বাবু? খোদা আমাদের কি পয়দা করেনি? এখন আপনার যদি ভাতের অভাব হয়ে থাকে আমাদের ওখানে আসুন, আমি আপনাকে শিক্ষা দেব। তুই কাকে কি বলছিস লক্ষ্মণ? বলছি এই নবাব বাহাদুরকে। তোমরা এই কথা বলছো? জমিদার তোমাদের কিছুই দেয় নেই? দিয়েছে লাঠি আর অন্য কিচ্ছু না। নসিমন, আপনাদের যারা পূর্বপুরুষ তাদের কাহিনী বললে বিরাট একটা ক্ষতি হয়ে যাবে। আমাদের জমিদারি গেছে, কিন্তু আপনাদের শয়তান বলে বিদ্যা নাই। আজও আপনারা জানোয়ার মিলিয়ে
প্রচুর করেন না নছিমন জামানা বদলে যাচ্ছে বাবু চাষির বদলের মুখে আগুন জ্বলছে তাই তো আপনাকে বলছি আপনাদের ওই পোশাক উত্তর যদি পালিয়ে না আসতো চিংড়ি পোকার মাটিতে ওকে আমরা কবর দিতাম কবর দিতাম আমি বুঝতে পারছি না কেন তোমাদের ঘরে আগুন লাগালো সবাইকে তবে সেই রকম হুকুম দেয়নি বলতে আমার ঘৃণা হচ্ছে হুজুর সময়ের বাবু আজ অনেক দিন ধরে চেষ্টা করে যাচ্ছে আমার নসিবতকে হাত করতে তাও কি কখনো সম্ভব আল্লাহর কসম হুজুর আমি প্রথমে বুঝতে পারিনি নসিবনের কাপড় ছিলে না ওই সময়ের বাবু দোকানের শাড়ি কিনে দিয়ে বললেন নসিবর কিছুতেই নেবে না বাবু বললেন আমাকে না হয় পরে দাম দিয়ে দিস ছিঁড়া টাকা পড়ছিস তাই তোকে দিলাম আর তারপর সুলামান বাবু প্রতিদিন সন্ধ্যেবেলায় আমাদের বাড়িতে ডেকে নেই ঘন্টার পর ঘন্টা নসিবনের সঙ্গে গল্প করতে নি আমি একদিনই বাড়িতে ছিলাম না কথা বলতে বলতে নসিবনকে দু হাতে ঝাপটে ধরলি নসিবন লাথি মারলো সুলামান এর বিচার আমি নিশ্চয়ই করবো ভাবতেও আমার ঘৃণা হয় ওই জানোয়ারটা আমারই আত্মীয় চিংড়ি কোথায় ওকে পাঠিয়ে আমি মহা ভুল করেছি নসিবনের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি হুজুর আমার খুন দেখে ওর মাথা ঠিকই ছিল না আমি কাল অন্য লোক পাঠাচ্ছি তোমার ঘর তৈরি করে দিয়ে আসবে আমার গোলা থেকে তোমাকে ধান দিবে যারা আমার জমি চাষ করছে তারাই চাষ করবে এই নির্দেশ আমি পাঠিয়ে দিব সুলামান খোদা মেহেরবান খোদা আল্লাহ আপনার মঙ্গল করুক হুজুর আমরা গরিব হতে পারি কিন্তু বেঈমান নয় আপনার রাজ্য পাও না আমরা নিশ্চয়ই সালাম হুজুর দয়াল আছিস দয়াল এই দয়াল আমার চাবুকটা দিয়ে যা আর শোন সোমেনকে বলবি এক্ষুনি টাকা আমি একবার রেখেছি যাচ্ছে মেয়েটির কথাবার্তা সব শুনলাম কর্তাবাবু ছি 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 সৌমেন তোমার উজ্জ্বল মুখটাই একেবারে কালি ছিটিয়ে দিয়েছে অথচ দেখো তোমার নাতির জন্য আজ পর্যন্ত কোনো কথাই শুনতে হলো না ওই শালার জন্য তোমার মুখটা নিচু হয়ে গেল ছি ছি আমার কাছে কিছু বলেনি ওই বলে গেল দয়ালের কাছেই নসিবন ঠিকই বলেছে আর একটা কুকুর বাড়িতে স্ত্রী আছে অথচ একটা চাষির মেয়ের পিছনে সত্যি সত্যি আমার মুখে কালি লেপন করে দিয়েছে কি ব্যাপার জামাই বাবু আমাকে ডাকছেন পুরস্কারটা না হয় পরে দিতেন আমি তো আর পালিয়ে যাচ্ছি না বলুন কি বলবেন শুয়েছিলাম শরীরটা বিশেষ ভালো নেই ধকল গেছে আচ্ছা শোনেন আমাদের চিংড়ি কোথায় একটা ভালো মেয়েটি আছে মানে বেশ ধরনের হ্যাঁ না মানে ধরো আমার একটু সেবা টেবা করবে একটু পাখার বাতাস করবে আমি বলতে চাইছি আমার নিঃসঙ্গতা দূর করবার জন্য একটি মেয়ে পাওয়া যাবে না তোমার দিদি মারা যাবার পর আমাকে বেশ নিঃসঙ্গ মনে হচ্ছে আমি বলতে চাইছি বুঝতে পেরেছি আপনাকে আর বিশেষভাবে বুঝিয়ে বলতে হবে না মেয়েটা আছে তবে
বড্ড শিয়াল, একটু খেলিয়ে তুলতে হবে। এরকম আপনাকে বিশেষ কিছু করতে হবে না, কাজটা অনেক সহজ করে দিয়ে এসেছি। আপনি একটু সহানুভূতি জানিয়ে স্বামী স্ত্রী দুটোকেই এখানে নিয়ে আসুন, তারপর সুযোগ পেতে স্বামীটাকে লাথি মেরে বিদায়ী করে দিলেই হবে। বাবু এই নাও যাবো। তবে কি ওই মেয়েটার সঙ্গে লাইন করবার চেষ্টা করেছিলে শোনেন? 6 মাস ওর পিছনে ঘুরেছি, হাতে প্রায় এসেই গেছে। একটুখানি ভুলের জন্য মালটা হাত ছাড়া হয়ে গেল। বিধর্মী হয়েও জিনিসটা কিন্তু মোটামুটি বেশ আগে বেশ সুখ পাওয়ার মতো জিনিস, অথচ ওর সামনে একটা জন্তু বিশেষ, পেটে ভাত নেই, পরনে কাপড় নেই, অথচ সামনে তাকে মরে গেলাম। আমার এই নিষ্কলঙ্ক মুখে তুমি কালি লেপন করে দিয়ে এসেছ। একটা দরিদ্র চাষির ঘরে ঢুকেই তুমি আগুন দিয়ে এসেছো। আমার যদি সাবেকি দিন থাকতো তোমার মতো কুকুরকেই আমি দাঁড় করিয়ে গুলি করে মারতাম। শোনো, ওই চিংড়ি কোথায় গিয়ে তবে নিজে দাঁড়িয়ে থেকেই ওই চলমান শেখের ঘর তৈরি করে দিয়ে আসবে। আমি হ্যাঁ, তুমি মানুষের নামধারী একটা দৌপা জানোয়ার। দেখলে না, যার জন্য করে চুরি সেই বলেছ। জামাই বাবুর জন্য এই মেয়েটাকে আমি লাইন করতে চেয়েছিলাম, অথচ আমাকে এই চাবুক মারলেন। ধর্ম নেই পৃথিবীতে, ধর্ম বলতে কিছু নেই। আবার আদেশ দিয়ে গেলেন বেটার ঘর তৈরি করে দিতে হবে, কোনো মানে হয়? সারা চোর ধরা পড়ে সাপাই গাইছে। সত্যি সত্যি বাবু যে এইভাবে চাবুক মারবে আমি ভাবতেই পারিনি। কথাই বলে না, যেমন কুকুর তেমন কুকুর। যদি মানুষের বাচ্চা হয় আর কোনোদিন কোনো মেয়ের দিকে কোন নজরে তাকাবে না। এবং বিয়ে দুটোই আমার কাজ আছে। তাই বুঝি? তোমার তো তাহলে অনেক গুণ বলতে হবে। বিশ্বাস না হলে নিরঞ্জনকে একবার তুমি জিজ্ঞাসা করে দেখতে পারো কথাটা সত্যি কিনা। নিরঞ্জনের দাদা বৌদি দুজনে দাঁড়িয়েছিল যাতে তোমাদের বিয়েটা না হয়। তোমার চাল চলন কথাবার্তা ওদের নাকি ভালো লাগেনি। তাই নাকি? কই, এসব কথা তো তোমার বন্ধু বলেনি আমাকে। বলেনি যে দাদা বৌদির অপছন্দ থাকা সত্ত্বেও তোমাকে আমি বিয়ে করছি। বলেনি পিছে যদি তুমি ওদের উপর রুষ্ট হও। আমার চাল চলনের জন্য ওদের অপছন্দ হয়েছিল। ওরা অবশ্য সেটাই বলছে, কারণটা হচ্ছে অন্য, বুঝলে? কি কারণ? শুনলে তুমি ব্যথা পাবে তমসা, তোমার মনটা খারাপ হয়ে যাবে। যাবে না, তুমি বলো। সোনার মায়ের সঙ্গে নিরঞ্জনের খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। খবর! এই আমি তোমাকে ছেড়ে বলছি তমসা, স্বামীটা হচ্ছে অকমন্য। নিরঞ্জনকে ধরেই বাকি জীবনটা কাটিয়ে দিতে চেয়েছিল। মেয়ের দিনটাও আমার বোকা ওই বইয়ের রূপেই মগ্ন হয়েছিল। অনেক অনেক বুঝে আমি বিয়েতে রাজি করেছিলাম। শয়তানি! এসব কথা যেন নিরঞ্জনের কানে তুমি না দাও, তাহলে আমার উপর অসন্তুষ্ট হতে পারে। ওর মেয়েকে আমার পিছনে লেলিয়ে দিয়েছিল, অনেক অনেক কষ্ট করে আমি তাকে রেহাই পেয়েছি। তবু তো তুমি এখনো আসছো এই বাড়িতে। কার
ছবিটা আমাকে দাও। দাম ছিল একটা কারখানার মিস্ত্রি, কাকার দৌলতে একটা ভদ্র পরিবেশে চলতে পারছে। এদেরকে তো আমি আজ নতুন দেখছি না, আরে 10 বছর আগে থেকে ওদেরকে আমি চিনি। চিনবেই তো রাতের অন্ধকারে পায়ে ধরে প্রেম নিবেদন করেছিলে অমানুষ। তোমার ডাকে যদি আমি সাড়া দিতে পারতাম তাহলে নিশ্চয় আমাকে তুমি অমানুষ বলতে না। আমি আর তোমাকে কিছু বলতে চাই না।